নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজকের এপিসোডের মূল বিষয়টায় যাওয়ার আগে, খুব গভীর বিষয় সেটা যাওয়ার আগে আমাদের এই রাজ্যের বিরোধী দলের যিনি সভাপতি এবং রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় পার্লামেন্টে দাঁড়িয়ে কিছু কথা বলেছেন, পার্টিকুলার এই বিষয়টার উপরেই, এই পারিযায়ী শ্রমিকের উপরে। আমরা প্রথমে আগে একটুখানি সেই কথাটা শুনে নিয়ে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে। আপনারা একটু দেখে নিন। सर, जो लोग आपका सामने खड़े होकर बोल रहे हैं ये इस बजट में तो कुछ नहीं है, सब लोग मर रहे हैं। पश्चिम बंगाल में इतना जॉब अपॉर्चुनिटी है तो लोग बाहर क्यों जा रहे हैं? एक वो जमाना था जिस समय उत्तर प्रदेश बिहार से लोग आते थे बंगाल में काम की खोज के लिए। आज वो जमाना आ गया जब हम लोग बाहर में जा रहे हैं। क्यों जा रहे हैं? आयुष्मान भारत को एक्सेप्ट नहीं किया। अगर कोई भी माइग्रेंट लेबर बाहर में जाकर के किसी मुसीबत में फंस गए तो उसका क्या होगा? उसका स्वास्थ्य साथी कार्ड का नहीं चलेगा। आज हिंदुस्तान के किसी भी कोने से कोई भी बांग्लादेशी पकड़ा गया तो उसका पास से जो भी आधार कार्ड आपको मिलेगा वो मिलेगा। वो बोल रहे हैं वो मिल रहा है पश्चिम बंगाल से मुहैया करा दिया गया। सरकार बोल रहे है हमको रुपया चाहिए, 2 लाख करोड़ रुपया बाकी है। किस चीज का बाकी? ये उसका डिमांड नहीं है, ये उसका स्टेटमेंट है। 2 लाख रुपया कैसे, कहां से? ये बोल रहे हैं हम लोग रुपया लेंगे मगर हिसाब नहीं देंगे। लेना हमारा अधिकार क्षेत्र में आता है लेकिन हिसाब देना हमारा भास नहीं है। इसीलिए आज हमारा हालात इसी जगह पे पहुंच गए। ये लोग बोल रहे हैं ये बजट कैसे पश्चिम बंगाल को कुछ नहीं मिला। फ्रेट कॉरिडोर किसको मिला? गर्ल्स हॉस्टल किसको मिला? 43 रेलवे प्रोजेक्ट बीइंग स्टॉल्ड बाय दिस गवर्नमेंट। ये सरकार का कोई नीति नहीं है। ये घोषणा कर दिया था कि सरकार कोई जमीन एक्विजिशन नहीं करेंगे। দেখুন, যে কোনো মৃত্যুই দুঃখের আর খুবই মর্মান্তিক লাগে, কিন্তু তার সাথে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। এই যে গত কিছুদিন আগে বেলডাঙাতে একটা বিপুল অশান্তি হয়ে গেল একজন পারিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে, এবং পরবর্তীতে জানা গেল যে সেই পারিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে যে কাণ্ডটা হলো, তাকে যে মেরে ফেলা হয়েছে ইত্যাদিগুলো বলা হলো, এগুলো ভুল এবং আন্দোলনটার কোনো অর্থই তার মানে থাকলো না, বিক্ষোভটার কোনো অর্থই থাকলো না সেখানে। এবার আজও পুরুলিয়াতে সম্ভবত পুরুলিয়ার একজন পারিযায়ী শ্রমিক, তিনি পুনাতে মারা গেছেন, পুনা, মহারাষ্ট্রে। এবং সেখানেও বেশ কিছু অভিযোগ উঠে এসেছে যে তিনি নাকি বাংলা বলার জন্য তাকে মেরে ফেলা হয়েছে বা ইত্যাদি। সে তো এখনো ময়না তদন্ত ইত্যাদিতে জানা যাবে, কিন্তু পুনে পুলিশ থেকে জানানো হয়েছে যে এই সমস্ত কোনো বিষয় নয় এবং তিনি কোনো বিবাদের কারণে মারা যেতে পারেন, সেটা পুনে পুলিশ তদন্ত করে নিশ্চয়ই জানাবে। আমার প্রশ্ন হচ্ছে, বা আমাদের এখানকার সামগ্রিক একটা যে প্রশ্ন অনেক সংবাদ মাধ্যম থেকে তুলছে, এবং মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের এই যে বক্তব্যের যে অংশটা, এটা যদি ভালো করে খেয়াল করা যায় তাহলে এখানে একটা বেসিক প্রশ্ন উঠে আসছে যে প্রথমে যদি একটু পিছন দিকে তাকান, যখন করোনা কাল গেল 2020 থেকে 22, এই সময় আমরা প্রথম জানতে পারলাম, যদিও গ্রামে গ্রামে গ্রামাঞ্চলে জানতাম আমরা ব্যাপারটা আছে, কিন্তু ওই রকম মারাত্মক আকারে একত্রিতভাবে সবটা যখন একত্রিত হয় তখন সেটা দেখা যায় অনেক বড়ভাবে। এখন সেই একত্রিতভাবে আমরা করোনা কালে জানতে পারলাম যে আমাদের এই রাজ্যের কত মানুষ পারিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন বিদেশ ভিন রাজ্যে রয়েছে, এবং তারা কত কষ্ট সহ্য করে এই রাজ্যে আবার ফিরে আসছেন করোনার জন্য। ভাবুন, এই করোনার ফলবশত কিন্তু বিভিন্ন পারিযায়ী শ্রমিকদের বা এখানকার যে সমস্ত
খেটে খাওয়া মানুষ, তাদের এক একজনের জীবিকা ওলট পালট হয়ে গেছে। যে চাষ করতো সে হয়তো এখন টোটো চালায়, যে টোটো চালাতো সে হয়তো এখন চাষ করে। যারা এইটা মানে যারা ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করতেন, যেটার ব্যাপারে আমার নিজস্ব খুব ভালো অভিজ্ঞতা আছে, এই করোনার আগে ডেলি প্যাসেঞ্জারদের না একটা গ্রুপ হয়। মানে গ্রুপ মানে কি, যে প্রতিদিন যারা যায় একই জায়গায় তারা বসেন, একসঙ্গে গল্প করতে করতে নির্দিষ্ট নির্দিষ্ট স্টেশনে তারা নেমে যান, আবার ফেরার পথে একইভাবে তারা ফেরেন। আশ্চর্যের বিষয় হচ্ছে যে করোনার সময় যে ট্রেন বন্ধ থাকলো, মানুষের বিপুল বিপর্যয় নেমে আসলো নিজেদের জীবনে। যদিও এখানে প্রসঙ্গ সেটা নয়, দুর্ভাগ্যের বিষয় আমি তাদেরকে বিভিন্ন এপিসোডে বলেছি তারা হচ্ছে নরখাদক, নরখাদকের যোগ্য। তাদের স্বল্প শাস্তি হলে চলবে না, বড় শাস্তি হতে হবে। যারা ওই সময় রেশনের চাল চুরি করেছে, মানুষের মুখের অন্ন, মৃতপ্রায় মানুষের মুখের অন্ন, তখন যারা চুরি করেছে তাদের সাধারণ আর্থিক দুর্নীতির আইনে ফেললে চলবে না, এটা আমরা দাবি তুলেছি। তাদের কঠিনতম শাস্তি দিতে হবে। তারা এইগুলো এক প্রকার মানুষকে হত্যা করার শামিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং সেই দাবিও তুলেছি অন্যান্য এপিসোডে। কিন্তু আসল কথাটা যেটা, যে এই যে পরিযায়ী শ্রমিকরা, মূল কথা পরবর্তীতে আমরা যারা ডেলি প্যাসেঞ্জারির সঙ্গে নানানভাবে অভিজ্ঞতা আছে তারা প্রত্যেকেই আমরা জানি, যারা করেন তারা জানেন, যে যখন আবার আস্তে আস্তে ট্রেন যাতায়াতটা স্বাভাবিক হতে শুরু করলো, তখন আমরা কি দেখতে পেলাম, যে বহু পরিচিত মানুষ যারা ডেলি প্যাসেঞ্জারি করতেন, গ্রাম থেকে সকালবেলা বেরিয়ে ট্রেন ধরে হয়তো টিফিনটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে হয়তো কলকাতা আসতেন কাজ করতে। এবং কলকাতায় কেউ কোনো অফিসে কাজ করতেন, কোনো প্রাইভেট অফিসে কাজ করতেন, কোনো সরকারি অফিসে কাজ করতেন, তেমনি প্রচুর শ্রমিক মানুষ যারা হাতের কাজ, দৈহিক কাজ করেন, তারা, তাদের পরিমাণটা বিপুল সেই দলের মধ্যে ছিল। বলবেন এখনো আছে, হ্যাঁ এখনো আছে, কিন্তু আসল জায়গাটায় আসতে চাইছি, কোনটা সেটা বলছি। সেটা হচ্ছে ওই যারা আসতেন তারা কলকাতার বিভিন্ন কল কারখানা, বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকান, ছোট শিল্প, এগুলোতে এসে তারা কাজ করতেন, আবার সন্ধ্যেবেলা ফেরত যেতেন। তাহলে এই যারা যেতেন তারা কিন্তু এখন আর তাদেরকে ডেলি প্যাসেঞ্জারি পরের ক্ষেপে যখন ইয়েটা হলো, আপনার রেল যাতায়াতটা স্বাভাবিক হলো, নর্মাল হলো, যাকে বলে নিউ নর্মাল, এটা যখন হলো তখন সেই গ্রুপগুলো ভেঙে গেল। অনেকেই অনেককে খুঁজে পেতেন না, অমুক আসে না, তমুক আসে না, তারা অন্যান্য কাজে, তারা কি করেছেন, সেই সমস্ত মানুষগুলো নিজেদের বাধ্য হয়ে অন্যান্য প্রফেশনকে বেছে নিয়েছেন। এটা একটা বাস্তব চিত্র। কিন্তু এখানে বড় প্রশ্ন হচ্ছে, সেই মানুষগুলো তারা গ্রামে ফিরে গিয়ে যারা এসেছিলেন, তারা বেশি দিন সেই গ্রামে থেকে আর কাজ করতে পারলেন না। দলে দলে মানুষ, যত আমাদের এই পরিবেশ এবং বিশ্ব করোনা থেকে আরো স্বাভাবিক হতে শুরু করলো, দলে দলে মানুষ আবার, গ্রামাঞ্চলে একটা কথা আছে, সেটা কি, যোগাযোগ করা। হয়তো একটা ভালো কাজকর্ম বা কোনো কারখানায় তার কোনো বন্ধু হোক, আত্মীয় হোক, কাজ করে ভিন রাজ্যে, তিনি কোনো রকম একটা ফোন করলেন, যোগাযোগ করলেন, সেই যোগাযোগে এই ছেলেটি বা এই মেয়েটিও বা তার পরিবার শুদ্ধ তারা সেখানে গিয়ে সেই কাজ করতে শুরু করলেন। কোথাও প্যাকিং এর কাজ, কোথাও সোনারূপ জুয়েলারির কাজ, কোথাও খনির কাজ, কোথাও বিল্ডিং মেকিং এর কাজ, এছাড়া প্রচুর ধরনের কাজ আছে, গার্মেন্টস এর কাজ থেকে শুরু করে বহু কাজ। তারা সেই রাজ্যে পাড়ি দিতে শুরু করলেন আবার, এবং গ্রামগুলো আবার খালি হতে শুরু করলো। আর যারা পড়ে থাকলেন তাদের জন্য কি পড়ে থাকলো, প্রশ্নটা এইখানে। ভাবুন, বহু টোটো চালক বন্ধু আমার, তাদের সাথে বহু কথা বলেছি, এখনো বলি। বহু চাষি যারা আছেন তাদের সাথে কথা বলি, বহু দোকানদার আছেন বিভিন্ন জায়গাতে, তাদের সাথে কথা বলি, মিলেমিশে থাকি। একটা বেসিক প্রশ্ন কোনো রাজনীতি ছাড়াই যদি করি, ওই টোটো চালকরা বলেন, আরে এত লাইনে টোটো বেড়ে গেছে, যে ভাড়ার হয় কোথায়? সত্যি প্রত্যেকটা টোটো স্ট্যান্ডে আপনারা রাস্তায় ঘুরে দেখবেন,
প্রচুর টোটো, প্রচুর টোটো। আমি সেটা একটা জীবিকা মানছি। অটো চালক তিনি বলছেন প্রচুর অটো। যেখানে ট্রেকার আছে, এখনো চলে গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গাতে, তারা বলছেন যে ট্রেকার তো ছিল, তার সাথে অটো টোটো যোগ হয়ে গিয়ে আমাদের আর ভাড়া নেই। তেমনি আপনি খেয়াল করুন তো, সামান্য একটা গ্রামে, নিজের গ্রামে যদি ঘোরেন বা একটু যদি শহরতলির দিকে যেতে থাকেন, যে কত দোকান পাশাপাশি পাশাপাশি ছোট 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 মুদিখানার দোকান তৈরি হয়ে যাচ্ছে, পাশাপাশি পাশাপাশি খাবারের দোকান তৈরি হয়ে যাচ্ছে, একই দোকান একই গ্রামে 5খানা 6খানা করে তৈরি হয়ে যাচ্ছে। বলবেন যে স্বনির্ভরতা বাড়ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এত দোকান তৈরি হোক, ঠিক আছে, ব্যবসা করছে, ঠিক আছে, তাদের কাছে প্রশ্ন করে জানুন তাদের ব্যবসা কত চলছে, তাদের কত প্রফিট হচ্ছে। একটি নির্দিষ্ট ক্রয় ক্ষমতার সম্পন্ন একটি অঞ্চলে যদি অতিরিক্ত পরিমাণে একই পণ্যের অসংখ্য দোকান তৈরি হয়ে যায়, তাহলে একজনের নিশ্চয়ই তার লাভ কমে যাবেই যাবে, এটা সহজ হিসেব। তেমনি লাইনে যদি যাত্রীর তুলনায় টোটোর সংখ্যা প্রচুর হয়ে যায়, তাহলে একজন টোটো চালক যিনি পিছনের সিটে 4জনকে নিয়ে সুন্দরভাবে একটা ভাড়া পেতেন, তিনি এখন বাধ্য হচ্ছেন একজনকে কি দুজনকে নিয়ে চলো চলে যাই, অন্তত হোক, চলতে চলতে হোক, এবং সেই নিয়ে তাদের বিভিন্ন রকম দলাদলি এবং সংঘর্ষে অনেক ক্ষেত্রে তারা লিপ্ত হয়ে পড়ছেন। তার কারণ পেটের দায়ে, জীবিকার দায়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে এত কেন? কেন ঠিক এই মানুষগুলোর মধ্যে প্রচুর গ্র্যাজুয়েট ছেলে আছে, মেয়ে আছে, প্রচুর ব্যবসা করতে বাধ্য হচ্ছেন এমন মানুষ আছে যিনি কিনা অনায়াসে হয়তো একজন সরকারি শিক্ষক হতে পারতেন। এই টোটো চালকদের মধ্যে অনায়াসে এমন একজন আছে যিনি কিনা খুব সহজেই একজন, কোনো যদি আমাদের রাজ্যে সেই ধরনের শিল্প থাকতো, ব্যপ্তভাবে থাকতো, এখন আইটির পরিসর, আইটিতে কাজ, ইনফরমেশন টেকনোলজি, ওয়েব ডেভেলপমেন্টের থেকে কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে এত বিপুল কাজ আছে, সেটা যদি পরিব্যাপ্ত সুন্দরভাবে তার শিল্প স্থাপিত হতো সমস্ত জায়গায় কোনায় কোনায়, তাহলে শুধু রাজ্যটার উন্নতি হতো না, এই 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 মানুষগুলো তারা সেই সেই কাজে লিপ্ত হতে পারতেন, তারা চাকরি পেতেন। কেন গ্রামে চাকরি নেই? অবশ্যই প্রত্যেকে করে খাচ্ছে, খাচ্ছে তো করে খাচ্ছে, কেন এত টেম্পোরারি চাকরি, এটা ভাবতে হবে। তাহলে চাকরি পাওয়া অর্থে মানে একেবারে বাড়িতে সেই চাকরিটা পেয়ে বাড়ির একটা বিরাট উৎসবের করার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন। যদি কেউ এটা টেম্পোরারি চাকরি পায় 3 থেকে 4 হাজার টাকার, তাহলেই বাড়িতে উৎসব করে দেওয়ার মতো অবস্থা, যে আকালটা এতটা পরিমাণে। দেখুন, চাকরির আকাল অনেক অনেক মানুষই বলবেন পুরনো আমলেও ছিল, স্বামী বিবেকানন্দর আমলেও চাকরির আকাল ছিল, কিন্তু তার মধ্যে আমরা কি পিছিয়েছি না আমরা এগো? মানে চাকরির আকাল অতীতকালে ছিল বলে আমাদের দেশের কোনো অগ্রগতি হবে না, মানে চাকরিটার নতুন কর্মসংস্থান তৈরি হবে না, এইটা কি? তাহলে কেন একজন টেম্পোরারি কর্মী সে পার্মানেন্ট চাকরি, কমিশনের সুন্দর পরীক্ষা দিয়ে, যেখানে পরীক্ষা দেব, আমার তলায় কার্বন কপি থাকবে ওএমআর শিটের, আমি ওএমআর শিটটা মানে যে কার্বন কপি আছে ওইটা নিয়ে আমি কি পরীক্ষা দিলাম আমি সেইটা নিয়ে বাড়ি চলে যাব, যেদিনকে ফাইনাল কি বলে ওকে আনসার কি বেরোয়, আমি 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 কি কোথায় কোথায় ওএমআর দাগ মেরেছি আমি দেখে নেব যে আমি এত নম্বর পেতে চলেছি। আমার এবার যেদিনকে কাট অফ ঘোষণা হলো, দেখলাম ইয়েস আমি কাট অফের থেকে নিচে আছি, আমি নিজে জেনেই গেলাম। আর যে পেয়ে গেলাম, ঠিক আছে, এই তো আমি কাট অফের ওপরে পেয়েছি, মানে আমার চাকরিটা হতে মানে হচ্ছে স্পষ্ট জায়গা। কেন ওএমআর শিট পাওয়া যাবে না? কেন ওএমআর শিট খুঁজে পাওয়া যাবে না? এমনকি কোর্ট, তদন্তকারী সংস্থা কেউ পাবে না। এইভাবে স্বচ্ছভাবে সুন্দরভাবে পরীক্ষা নিয়ে তো মানুষকে কর্মজীবিকা সংস্থান দেওয়া যায়, কেন সেটা চিন্তা করা হবে না? কেন এই ধরনের একটি নির্দিষ্ট কর্মসংস্থানের মধ্যে অতিরিক্ত কর্মজীবী মানুষ তৈরি হয়ে গিয়ে তাদের কর্মের যে উপার্জন সেটা সংকুচিত হয়ে যাবে? কখনোই তো যে এই জায়গাটা তৈরি হচ্ছে না, যে নতুন নতুন অফিস তৈরি হোক, নতুন নতুন শিল্প তৈরি হোক সেই গ্রামে, যে গ্রামে যে শিল্পের চাহিদা আছে,
যে গ্রামে শিল্প মানে শাড়ি, গার্মেন্টস এই সমস্ত তৈরি করার দক্ষ শ্রমিক আছে, সেখানে সেই শিল্প তৈরি হোক। সরকার সেটাতে অনুদান দিক, দিয়ে সেখানে চাকরির সৃষ্টি হোক ইত্যাদি। দেখুন, আমি এই ব্যাপারে বলার ক্ষেত্রে হয়তো কাঁচা, কিন্তু এই ব্যাপারে পণ্ডিত মানুষও তো আমাদের দেশে কম নেই, যারা এই সমস্ত ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে, শিল্পের ব্যাপারে অত্যন্ত নমস্য এবং পণ্ডিত ব্যক্তি। তারা এই ধরনের প্ল্যানিং করলেই হতো। তাহলে এত সংখ্যক পরিযায়ী শ্রমিককে বাইরে যেতে হচ্ছে কেন মশাই? কেন এত সংখ্যক পরিযায়ী শ্রমিক বাইরে? কেন রাজ্যে নেই রাজ্যের ছেলেমেয়েরা? রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যে কাজ করে খেতে পাচ্ছে না, তাই তো সে বাইরে গেছে। যদি সে মারাও যায়, আবার বলছি, অত্যন্ত দুঃখের, কষ্টের জিনিস। কত কষ্ট করে সে বাইরে গেছে, দুটো পয়সা রোজগার করে তার সংসারকে পাঠাবে, সংসার প্রতিপালন করবে। কত ঝড় ঝড় ঝঞ্ঝা, কত মানুষের কত রকম সমস্যা পার হয়ে সেখানে থেকে তাকে পয়সাটা উপার্জন করে সেখানে পাঠাতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাবে কেন সে ঘর ছেড়ে? এই প্রশ্নটা সবার তোলা উচিত। তো যাবে কেন? কেন চাকরি নেই এখানে? কেন চাকরি নেই? আর চাকরি থাকলে সেটা পার্মানেন্ট নয় কেন? কেন এত টেম্পোরারি পরিমাণ? আর পাশাপাশি এই ১,৫০০ টাকা, যেটা সমালোচনা আমরা এই চ্যানেল থেকে এই এপিসোডে করেছি, যে এই ১,৫০০ টাকা ভাতা ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত, এইটা কি আমাদের সমাজের, যুব সমাজের ভবিষ্যৎ? নাকি একটি ছেলে সুন্দর করে পড়াশুনো করবে, যতটা তার সামর্থ্য সে চেষ্টা করবে তার পড়াশোনাটা যাতে বিকশিত হয়, সুন্দর মানে ক্লাসরুমে গিয়ে সে মাস্টারমশাই দিদিমণিদের কাছ থেকে সুন্দর পড়াশুনোর শিক্ষা পাবে, সেই শিক্ষা নিয়ে সে আগামী দিনে উচ্চশিক্ষা করবে। উচ্চশিক্ষা তার করবার সামর্থ্য না থাকলে বাড়িতে তার জন্য সুন্দর লোনের ব্যবস্থা থাকবে। বলবেন, ও তো আছে, পাচ্ছে কজন? আচ্ছা, স্কলারশিপের ব্যবস্থা আছে, ভালো কথা, সেই অবধি সেই অ্যাপ্লাই গুলো করে তারা সেটা পাবে, এই অবধি মেনে নিচ্ছি। নিয়ে এবার সে যদি ওই লোনের ব্যাপারটা মেনেই, এবার সে উচ্চশিক্ষা করে এবার সে কর্মের জন্য আবেদন করবে, চাকরির জন্য আবেদন করবে, ফর্ম ফিল আপ করবে, 10টা ইন্টারভিউ দেবে, বিভিন্ন রাজ্যে গিয়ে যেমন ইন্টারভিউ দেবে, এ রাজ্যেও ইন্টারভিউ দেবে। কিসে ইন্টারভিউ দেবে? সব পরীক্ষা তো বন্ধ। তাহলে সরকারি চাকরির ইন্টারভিউ এখানে মানেটা কি আছে? আর যে সমস্ত ইন্টারভিউ হচ্ছে সেটুকু কতটুকু হচ্ছে? ফলত সেই ধরে নিই যে খুব কষ্ট করে একজন গ্র্যাজুয়েট হয়েছে, এমএ করেছে বা এমএসসি করেছে, তার এই মুহূর্তে বসে থাকা ছাড়া, অথবা সিকিউরিটি গার্ডের একটা কাজ খুঁজে নেওয়া, অথবা একটু পয়সাকে বিনিয়োগ করে একটি টোটো কেনা ছাড়া, অথবা তার বাড়ির সামনে যেটুকু জায়গা আছে সেইটুকুর মধ্যে একটা মুদিখানার দোকান, অথবা সে যে হাতের কাজ জানে সেই হাতের কাজের একটা দোকান, এইটা করা ছাড়া আর কোনো উপায় আছে কি? তাহলে প্রশ্নটা ঠিক ওই জায়গাটায় আবার রাখছি। ভালো কথা, পরিযায়ী শ্রমিক ওখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভিন রাজ্যের মানুষ নাকি তাদেরকে অত্যাচার করছে বাংলা বলার জন্যে। প্রশ্নটা খুব সহজ জায়গা, গেছে কেন, যেতে হয়েছে কেন? আমরা এই দেশের মানুষ, আমরা এই রাজ্যের মানুষ, আমরা এই রাজ্যে শিক্ষা লাভ করে সুস্থভাবে খেয়ে পড়ে আমাদের চাকরি এই রাজ্যে আমরা পাবো, এটাই তো সহজ জায়গা। এই রাজ্যে টাটার মতো আরো বেশ কয়েকটা শিল্প এখানে প্রতিষ্ঠিত হবে, সেখানে আমাদের এই দেশের, এই রাজ্যের ছেলেরা মেয়েরা সম্মানের সাথে চাকরি পাবে। কিন্তু উল্টো ব্যাপার হয়ে গেছে, ব্যাপারটা হয়ে গেছে এখানে জীবিকা মানেই হচ্ছে একটা পড়ে আছে, সেটার নাম রাজনীতি। যে রাজনৈতিক নেতা, এলাকা বলে একটা কথা আছে, এইটা আমার এলাকা, ওই এলাকার যে রাজনৈতিক নেতা, তার অফিস ঘরে গিয়ে যদি একটা প্লাস্টিকের চেয়ারে বসতে পারা যায়, সেটা চাকরি পাওয়ার সামিল হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সেই ছেলেটা, সেই মেয়েটাও ভাবুক আজকে যে ওই রাজনৈতিক নেতার বা তার বদান্যতায় যেটুকু তারা পাচ্ছে, সেটা কি যথেষ্ট? সেটা কি তাদের আগামী জীবন, ভবিষ্যৎ, সেইটুকু নিয়ে কি তারা আগামী দিনে সংসার পাততে পারবে? আগামী দিনে নিজে সুখে সমৃদ্ধির সাথে, সম্মানের সাথে সমাজে ঘুরে বেড়াতে পারবে? নিজের শখ শৌখিনতাকে পূরণ করতে পারবে? এই দুনিয়াতে মানুষ হিসেবে জন্মেছি,
যেমন নিজে এই দুনিয়াটাকে সুন্দর করে উপভোগ করব, তেমনি এই দুনিয়াটাকে তো কিছু দিয়েও যাব ভালো জিনিস। সেটা কি সম্ভব হবে? আর আর একটা জিনিস, এই কর্মী দল, এইখানে ব্যবসাটা কি, এদের কাজ কি এইটা হবে যে অমুক জায়গায় একটা কনস্ট্রাকশন হচ্ছে, যাও গিয়ে একটু ভয় দেখিয়ে এসো, অমুক জায়গায় একটা কি বলে রাস্তা হচ্ছে, ওই কন্ট্রাক্টর আমাকে বেশি পয়সা দিচ্ছে না, ওখানে গিয়ে আদায় করে নিয়ে এসো, এরা এই কাজে থাকবে? আর যারা ঠিকাদার, রিসেন্টলি তো শুনতে পাচ্ছি সেই সমস্ত ঠিকাদাররা কাজের বরাতই নেওয়া ছেড়ে দিচ্ছে, কারণ তাদের নাকি পেমেন্ট নেই। তাহলে সেই ঠিকাদারদের কাছে শ্রমিকরা কাজ করে, তাদেরও তো কোনো পেমেন্ট নেই। পরিস্থিতিটা কোন দিকে চলে যাচ্ছে? আজকে পরিযায়ী শ্রমিক বলে চেঁচালে হবে? আগে ওই একটা আঙুল উল্টো দিকে দিলে 3টে আঙুল নিজের দিকে আসে। পরিযায়ী শ্রমিক বাংলা থেকে বাইরে যাচ্ছে কেন, গেছে কেন? আগে অন্য রাজ্যের মানুষ, এই একটু আগে যে ক্লিপটা আপনাদের দেখালাম সেখানেই তিনি বলেছেন অন্য রাজ্যের মানুষ বেশি বয়স হতে হবে, 40-50 বছরের মানুষ, তারাও জানেন যে আগে অন্য রাজ্যের মানুষ এই রাজ্যে আসতো কাজ করতে। তখনও যে আমাদের এই রাজ্যে বিরাট বিরাট শিল্প কারখানা হয়ে গেছিল তা নয়, কিন্তু তখন যেটুকুও ছিল ছিল, এখন তার থেকেও ধ্বংস হতে হতে জিরোতে এসে পৌঁছে গেছে। তাহলে জীবিকা নেই যেখানে, সেখানে তো মানুষ বাইরে যেতে বাধ্য হবে পেটের দায়ে। চাইব ভবিষ্যতে সেই সমস্ত মানুষ যেন আমাদের এই রাজ্যেই লেখাপড়া শিখে সুন্দরভাবে আগামী দিনে তাদের নিজস্ব ভবিষ্যৎ গড়ে তোলে, সুন্দরভাবে বিভিন্ন কমিশনের মাধ্যমে নিরাপদভাবে পরীক্ষা হয়, কার্বন কপি ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা হয়, এবং সেই পরীক্ষার মাধ্যমে তারা যাতে নিজস্ব যোগ্যতায় নিজস্ব চাকরি, উপার্জন, জীবিকা এই সমস্তগুলো ফিরে পায়। কোনো কেউ ব্যবসা করতে চাইলে যেন পরিচ্ছন্নভাবে তারা সেই লোনটা পায়, এবং সেই লোন যেন তারা শুদ্ধভাবে পরিশোধ করতে পারে। ক্রেতার পরিমাণ এবং বিক্রেতার যে সাম্য, সেটাকে যেন অর্থনীতিবিদরা মাথায় রেখে সমস্ত ধরনের পরিকল্পনা করেন, এগুলোই তো আশা রাখবো। এবং এই আশা রেখেই আজকের এপিসোডটা শেষ করছি। আপনারা যারা এই চ্যানেল নিয়মিত দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা করেননি, এখনো সাবস্ক্রাইব করেননি, করুন। নোটিফিকেশন অন রাখবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আগামী দিনে ভোটের বিশ্লেষণ, ওপিনিয়ন পোল সমস্ত আমরা তৈরি করে অপেক্ষা করছি এসআইআর এর পূর্ণাঙ্গ তালিকা বেরোনোর জন্য। আর আমাদের অনলাইন সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com এবং ডেলি হান্টে মানুষের ভাষা এটুকু লিখে বা গুগলে মানুষের ভাষা লিখে সার্চ করলেই আমাদের পেয়ে যাবেন দেশ বিদেশের বিভিন্ন খবরের জন্য। আজকের এপিসোড এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। আপনারা নজর রাখুন মানুষের ভাষায়। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী এপিসোডে। নমস্কার।